বাবাকে বলবে আমার জন্য আম কিনে নিয়ে আসতে। এত বড় হলাম, অথচ আম ফল খেতে কেমন সেটাই আমি জানলাম না। যেখানে দুবেলা দুমুঠো ঠিক মতো ভাতই খেতে পারি না, সেখানে তো আবার আম কিনে খাওয়া আমাদের জন্য বিলাসিতা। আমি হয়তো কিছু জানি না, তুমি বাবাকে আমার জন্য আম কিনে আনতে বলবে। কি হয়েছেটা কি? আমার ছোট্ট মেয়েটা এইভাবে কাঁদছে কেন? বাবা, ও বাবা, তুমি আমাকে আম কিনে দেবে? আমি তো কখনোই আম খাইনি বাবা। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, এসব নিয়ে তুমি একদম কেঁদো না। আমি যদি কাল হাটে আম পাই তাহলে তোমার জন্য অবশ্যই কিনে আনবো। মেয়েটাকে এভাবে মিথ্যা না বলেও পারতে। হাটে তো তুমি আম ঠিকই পাবে, কিন্তু তুমি কি তা কিনে আনতে পারবে? সামান্য এই কাঠ বিক্রি করে যা টাকা পাও তা দিয়ে তো কোনো রকমে বাজার আনো। এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না বউ। সৃষ্টিকর্তা ঠিকই কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। এই নাও সবজির ব্যাগ। বাজারে যে কাঠের মূল্য একেবারেই কমে গেছে, আজ কাঠ বিক্রি করে যা টাকা পেয়েছি তা দিয়ে এই যে এই সবজি আর এই যে ডাল নিয়ে এসেছি। বউ, আমার খাবারটা দিয়ে দাও, বেলা যে উঠে গেছে, আর একটু হলে রোদ একদম চড়ে বসবে। হয়ে গেছে, আর একটু অপেক্ষা করো। এই নাও তোমার খাবার, সাবধানে যেও। চিন্তা করো না, আমি সাবধানেই যাব। আরে বাহ, এই জঙ্গলে কিনা আম গাছ, তাও আবার এত মোটা। আমি বরং আজকে এই আম গাছটাকেই কেটে নিয়ে যাই। দাঁড়াও কাঠুরে, আমাকে মেরো না। এমনিতে আমার অনেক বয়স হয়েছে, তোমার ওই কুড়ালের কোপ যে আমি একদম নিতে পারবো না। এই কি, একটা আম গাছ আবার কথা বলছে কি করে? তুমি একটা আম গাছ হয়ে কি করে কথা বলছো? আসলে আমি অনেক বছর থেকে এই জঙ্গলে আছি, আর এই যে আমার কাছে একটা আম দেখছো, এটা আমার আম কন্যা। এই আম কন্যার জন্যই যে আমি কথা বলতে পারি। এটা যে সে আম নয়, এটা হলো জাদুই আম কাঠুরে। সে কি, জাদুই আম? হ্যাঁ হ্যাঁ, আসলে আমার অনেক বয়স হয়েছে, তাই আম কন্যাকে আমার কাছে রাখা সম্ভব হচ্ছে না। তাই তুমি বরং এই আম কন্যাকে তোমার কাছে নিয়ে যাও। আমার কাছে থাকবে কিনা আম কন্যা? আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না আম গাছ। তোমার সন্তানকে আমি বেশ যত্নে আগলে রাখবো, সেটা আমি জানি। আর সেজন্যই তো আমি আমার কন্যাকে তোমার কাছে রাখতে চাইছি। নাও এবার আমটি তোমার কাছে যত্ন করে রেখো। বউ, বাসনগুলো তুমি বরং ঘরে রাখো, আর এই কুড়ালটা এখানেই থাকলো। আমি বরং হাত মুখে একটু পানি দিয়ে আসি। এ কি, এখানে আবার আম গাছ কোথা থেকে আসলো? এখানে তো কোনো আম গাছ ছিল না। শুনছো, একটু বাইরে এসো তো। কি হয়েছে? আরে আরে, এ কি, এখানে আবার এত বড় একটা আম গাছ কোথা থেকে এলো? আমি তো তোমাকে সেটা দেখতেই ডাকলাম। একটা আম গাছ রাতারাতি কিনা এখানে এতটা বড় হয়ে গেল। বাবা, আমি তোমার মেয়ে আম কন্যা। তুমি আমাকে কিনা এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাল তো তুমি আমাকে ওখানেই ফিরে চলে এসেছিলে। তাই তো আমি আমার শক্তি দিয়ে একটা আম গাছ বানিয়ে এখানেই ঝুলে রইলাম। আরে আরে, আমি এত বড় একটা কথা কি করে ভুলে গেলাম। তুই আমাকে ক্ষমা করে দে মা, খুব ক্লান্ত ছিলাম তো, তাই তোর কথা আমার মনে ছিল না মা। তুই আমাকে ক্ষমা করে দে। আমি জানি বাবা, তোমার অনেক চিন্তা। তবে বাবা, আমি তোমার সব চিন্তা দূর করে দিচ্ছি। বাবা, এটা চন্দ্রার জন্য। চন্দ্র আজ নিশ্চয়ই তোমার কাছে আম চাইতো, তার জন্যই তুমি অনেক চিন্তা করছিলে, তাই না বলো? আমকন্যা, আমার মনের কথা মুখে আসার আগেই কিনা তুই সেটা পূর্ণ করলি। হ্যাঁ, কারণ আমার বাবা বলেছিল তার শেষ বেলায় সে আমাকে যার হাতে তুলে দেবে তারাই হবে আমার বাবা মা, আর আমি যেন সবসময় তাদের খেয়াল রাখি। এ কি, তোমরা আবার এসব কি বলছো নাকি? আমি তো এসবের কোনো কিছুই বুঝতে পারছি না। এই আমটা কথা বলছে, আবার কিনা আমও দিচ্ছে, এটা আবার কি করে সম্ভব? তুমি শোনো তাহলে। সত্যি বলছো তুমি? তাহলে তো খুব ভালো হলো, আজ থেকে আমাদেরও আরেকটা মেয়ে হলো। চন্দ্রা, কোথায় তুই? এদিকে আয়, এই দেখ তোর আম। ঠিকই, এত আম, এত আম তোমরা কোথায় পেলে? আজ কিন্তু আমি এই সব আম খাবো। হ্যাঁ বোন, এই আম সব তোমার। আমি তোমাকে রোজ রোজ এত এত আম দেব, তার বিনিময়ে রোজ রোজ আমার সাথে খেলতে হবে। হ্যাঁ, আমি রোজ রোজ তোমার সাথে খেলবো। আমকন্যা তাদের সব অভাব দূর করে দিল, তাদের সংসারে সচ্ছলতা ফিরে এলো। এদিকে আমকন্যার কথা তাদের গ্রামের সবাই জেনে গেল। চন্দ্রার মা, বলছি বাড়িতে আছো? হ্যাঁ বুড়িমা, বলো তোমার কি লাগবে? আমি শুনেছি তোমাদের বাড়িতে নাকি একটা আম আছে, আর সে নাকি তোমাদের অনেক কিছু দিয়েছে। আমার তো দুকুলে কেউ নেই, তোমাদের ওই আমকে বলবে আমাকে একটু সাহায্য করতে। দিদিমা, এই যে এই যে আমি গো, আর আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তাছাড়া আমি জানি এই গ্রামের সবাই অনেক অসহায়,
তাই তো বাবা আমাকে তোমাদের গ্রামে পাঠিয়েছেন। আমি সবাইকে সাহায্য করব দিদিমা। তা তো খুব ভালো কথা। আর তুই তো দেখছি খুব ভালো কথা বলিস। তা এবার আমাকে একটু সাহায্য কর, আমি যে বড্ড অসহায়। এই নাও দিদিমা, এখানে অনেকগুলো সোনার মুদ্রা আছে। তুমি এই সোনার মুদ্রাগুলো দিয়ে তোমার বাকি জীবন খুব ভালোভাবেই কাটাতে পারবে। ধন্যবাদ রে, তুই আমার বড় উপকার করলি। তুই দীর্ঘজীবী হ। একবার চন্দ্রাদের আমের গাছের পাশ দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল বলাই নামের এক লোক। আমার যে সবকিছু শেষ হয়ে গেল, এবারে আমি তবে কি নিয়ে বাঁচবো? একে কি পথে, তোমার আবার কি হলো? তুমি আবার এইভাবে কেন কাঁদছো? তাছাড়া এভাবে কাঁদতে কাঁদতে তুমি কোথায় বা যাচ্ছ? আমকন্যা, তুমি আর বলো না। আসলে আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্টে আমি আমার মেয়েটার বিয়ে ঠিক করেছি। আর আজ আমি টাকার জন্য ঠিকমতো আমার মেয়েটাকে বিয়েও দিতে পারছি না। আমার মেয়ের বিয়েটা ওরা ভেঙে দিতে চাইছে। তুমি আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। এই নাও, এখানে কিছু সোনার মুদ্রা আর কিছু টাকা আছে। এতে করে তোমার সব অভাব দূর হবে আর তোমার মেয়েরও বিয়ে হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ আমকন্যা। আমকন্যা এভাবেই গ্রামের সকলের অভাব দূর করলো। গ্রামটি আগের থেকে অনেক উন্নত হলো। একদিন গ্রামে একটা অসাধু লোক প্রবেশ করলো। এই গ্রামটা আমার কাছে কেমন যেন অমূল্য লাগছে। এখানে আমি শুভ শক্তির গন্ধ পাচ্ছি। ব্যাপারটা তো আমাকে দেখতেই হবে। এতদিন ধরে আমি যা খুঁজছি, তবে কি এখানে সেটাই আছে? এই তো আমি পেয়েছি। এই তো আমকন্যা, আমি তোকে পেয়ে গেছি। এতদিন থেকে তো আমি তোকেই খুঁজছি। এই কি, কে কে তুমি? আর তুমি কেনই বা আমাকে খুঁজছো? চলে যাও এখান থেকে, চলে যাও তুমি। আমি তোকে নিতে এসেছি। তুই চল, চল আমার সঙ্গে। তুই যে শুভ শক্তির অধিকারিণী, তোর সব শুভ শক্তি আমি নিয়ে সেগুলো আমি অশুভ কাজে ব্যবহার করব আর নিজের সুদিন ফিরিয়ে আনবো। আমকন্যা, বোন, কোথায় কোথায় তুমি? আজকে তবে তুমি আমাদের সঙ্গে গল্প করবে না? মা, আমার বোন আমকন্যা কোথায় গেল? কোথায় আবার যাবে? গাছেই তো ওর বাস, হয়তো গাছেই আছে। না না মা, আমকন্যা গাছে নেই। আরে আরে, সত্যি তো। তাহলে আমকন্যা কোথায় গেল? শুনছো? দেখো গো, দেখো কত বড় সর্বনাশ হয়ে গেছে। আমাদের আমকন্যাকে কে যেন নিয়ে গেছে। কি, তুমি আবার এসব কি বলছো? আমকন্যাকে আবার কে নেবে? আমি তোমাকে বলেছিলাম আমার আমকন্যাকে দেখে রাখতে, কিন্তু তুমি সেটা পারলে না কাঠুরে। আমাকে ক্ষমা করবে আমগাছ, আমি তো সবসময় তার খেয়ালই রাখি। জানি না আজ কি হলো। একটা অসাধু লোক তার জাদু তারা বশ করে আমার মেয়েকে নিয়ে গেছে। সে আমার মেয়েকে অশুভ শক্তিতে ব্যবহার করবে। এসব তুমি কি বলছো? তাহলে এবার আমি আমার কন্যাকে কি করে রক্ষা করব? কাল সকালবেলা তুমি আমার গাছের কাছে এসো। আমার কুঠোরে তুমি একটা মুক্তোর মালা দেখতে পারবে। ওই মুক্তোর মালাই তোমাকে পথ দেখাবে যে আমকন্যা কোথায় আছে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে গাছ। আমি আবার এসব কি স্বপ্ন দেখলাম? না জানি আমার মেয়েটা কত কষ্ট আছে। না, আমাকে আর এভাবে বসে থাকলে চলবে না। আমাকে এক্ষুনি যেতে হবে। এই তো, এই তো সেই মুক্তোর মালা। মুক্তোর মালা, তুমি দয়া করে আমাকে পথ দেখাও। কোথায়, কোথায় আমার মেয়ে আছে? দাঁড়াও কাঠুরে, এই মুক্তোর মালা যেখানে তার গন্তব্য শেষ করবে, সেখানেই তুমি আমকন্যাকে দেখতে পারবে। আজ আমকন্যার 12 বছর পূর্ণ হবে। তুমি যদি এই মুক্তোর মালা তার গলায় পরাতে পারো, তবে সে একজন সাধারণ মানুষ হয়ে যাবে আর সে সব বিপদ মুক্ত হবে। নিশ্চয়ই আমি এই মুক্তোর মালা আমার মেয়ের গলায় পরাবো আর আমি তাকে বাঁচাবো। এই তো আমার আমকন্যা নিশ্চয়ই এখানে আছে। দয়া সাধু, এটা তুমি কি করছো কি বলো তো? সাধু হয়ে তুমি মানুষের ভালো করবে, তা না উল্টো অসাধু কাজ করছো। হ্যাঁ হ্যাঁ, করছি। তুই আবার এখানে কি করে এলি বলতো? দাঁড়া, আগে তোকে মারছি। আমার মেয়ে, আমার মেয়ে, তোকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি রে মা। তুমি তো আমাকে এই বন্দি জীবন থেকে মুক্ত করলে। তোমাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। চল মা, চল এবারে বাড়ি ফিরে চল। আজ থেকে যে তুই সব বিপদ মুক্ত হলি। এখানে আম গাছ এলো কি করে? এই আম গাছটা এখানে কে পুঁতেছে? হ্যাঁ, পাড়ার লোকেরা কেন যে আমাকে এত বিরক্ত করে বুঝি না। আম গাছ লাগানোর দরকার নিজের বাড়ির আঙিনায় লাগালেই হয়।
ছোকরাগুলো আমার বাড়ির আঙিনায় লাগিয়েছে কেন? হ্যাঁ, এই বলে মিনতি আমের চারাটা উপড়ে ফেলে দেয়। আর মিনতির চিৎকার শুনে মিনতির নাতনি দিঘি সেখানে চলে আসে। এ কি ঠাকুমা, তুমি আম গাছটা তুলে ফেললে কেন? আমি বুঝি না বাপু, তুমি নিজেও আম গাছ লাগাও না আর অন্যকেও লাগাতে দাও না। আমি আম খেলেও তোমার সমস্যা, আমাকে আমও খেতে দাও না। ছোট থেকে বড় হলাম, এখন পর্যন্ত একটা আম খেলাম না। কেন এমন করো তুমি? কিছুই তো বলো না আমাকে। তোকে অত কিছু জানতে হবে না, আর তোকেও সাবধান করছি, তুইও কিন্তু ভুল করেও এ বাড়িতে আমের চারা লাগাবি না, আর কোনোদিন আমও খাবি না, এই বলে দিলাম। এই বাড়িটা হলো মিনতির। এই মিনতি বাড়িতে তার নাতনি দিঘিকে নিয়ে থাকতো। মিনতির বাড়িতে একটাও আমের গাছ ছিল না, কারণ সে আম গাছকে অনেক অপছন্দ করত। আর কেউ যদি মজা করে তার বাড়িতে আমের চারা লাগাতো, সেটাও মিনতি উপড়ে ফেলতো। আর আমের গাছ নিয়ে মিনতির এমন আচরণ দেখে গ্রামের সকলেই অবাক ছিল। আচ্ছা ঠাকুমা আমার আমের গাছকে এত ঘৃণা করে কেন? আর আমি এ ব্যাপারে কিছু জানতে চাইলে সব সময় ঠাকুমা রেগে চলে যায়। বুঝি না ঠাকুমা কেন যে এমন করে, আমার ভালোই লাগে না। মিনতির এমন আচরণ নিয়ে দিঘি সব সময় ভাবতো, আর এভাবেই তাদের দিন কাটতো। একদিন দিঘি বাড়ির আঙিনায় বসে খেলছিল, আর তাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে একটা মহিলা আমের গাছের চারা নিয়ে যাচ্ছিল। আমের চারা লাগবে গো, আমের চারা, ভালো ভালো আমের চারা আছে, কেউ কি আমের চারা নেবে? কি গো মেয়ে, আমের চারা নেবে? আমার কাছে না ভালো ভালো আমের চারা আছে, আর বাড়ির সব বাড়িতেই তো আমের চারা আছে, কিন্তু তোমাদের বাড়িতে তো একটাও আমের গাছ দেখছি না। একটা আমের চারা নাও না, বাড়ির উঠোনে লাগাবে, দেখবে ভালো ভালো আম ধরবে। আমার গাছের আম খেতে অনেক সুস্বাদু হবে, নেবে গো একটা আমের চারা? না না, আমার কোনো আমের চারা দরকার নেই। আর আমি যদি আমের চারা নেই আর বাড়ির উঠোনে লাগাই, তাহলে আমার ঠাকুমা ভীষণ রেগে যাবে আর আমাকে অনেক বকবে। যাও যাও, তুমি আমের চারা নিয়ে এখান থেকে চলে যাও, আমার আমের চারা চাই না। আরে নাও তো, বকবে না, তোমার ঠাকুমা একদম বকবে না। একটা আমের চারা নিলে কিছুই বলবে না। আর তুমি একটা আমের চারা নিয়ে বাড়ির একটা কোণে লুকিয়ে রোপণ করবে, আর দেখবে নিশ্চয়ই এই আমের চারা তোমায় সুফল দেবে। এরপর দেখি একটা আমের চারা নেয়, আর সেই চারাটা নিয়ে তার বাড়ির একটা কোণে রোপণ করে। আর দিঘি রোজ ওই আমের চারার গোড়ায় জল দিত। আর অল্প কয়েকদিনের মধ্যেই ওই আমের চারাটি একটা বড় গাছে পরিণত হয়, আর সেই গাছটাতে আমও ধরে। এত সুন্দর আম দেখে দিঘি ভীষণ খুশি হয়। কি সুন্দর আমগুলো, দেখতে যেমন সুন্দর, নিশ্চয়ই খেতেও তেমন সুস্বাদু হবে। আমি তো ছোটবেলা থেকে কখনো একটা আমও খাইনি, জানি না আমের স্বাদ কেমন হবে। ঠাকুমা তো আমাকে কখনো আম খেতেই দেয়নি। বুঝি না বাপু, ঠাকুমা কেন আমকে এত ঘৃণা করে? এত সুন্দর রসালো আমকে কি কখনো ঘৃণা করা যায়? আমার তো আম দেখলেই জিভে জল চলে আসে। যাকগে, এখন একটা আম ছিঁড়ে খাই। এরপর দেখি গাছ থেকে একটি আম পেড়ে নেয়, আর খুশি মনে যখনই আমটি খেতে যাবে তখনই সেখানে মিনতি চলে আসে, আর দিঘির হাত থেকে আমটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এটা তুই কি করতে চেয়েছিলি? হ্যাঁ, তোর যদি কিছু হয়ে যেত, কেন আম খেতে যাচ্ছিলি? হ্যাঁ, তোকে তো আমি আম খেতে বারণ করেছিলাম। হ্যাঁ রে, তুই আম কোথায় পেলি? মিনতি এসব বলতেই আম গাছটা মিনতির চোখে পড়ে, আর সে ভীষণ রেগে যায়। এ কি, এইখানে আম গাছ কে রোপণ করলো? আমি মাত্র কিছুদিনের জন্য তীর্থে গিয়েছিলাম, আর এই কয়েকদিনের মধ্যেই আমার বাড়িতে আমের চারা রোপণ করলো কে? নিশ্চয় এটা গ্রামের কোনো লোকের কাজ। না ঠাকুমা, এটা গাছ আমি রোপণ করেছি। ঠাকুমা, তুমি আম গাছকে কেন এত ঘৃণা করো বলো তো? সব সময় তুমি আমার প্রশ্ন এড়িয়ে যাও, আজ তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। বলো, কেন তুমি আমকে ঘৃণা করো? বলো বলো আমায়। শুনতে চাস? আচ্ছা শোন তবে। তোর মা
গ্রামের সকলের মতোই আম গাছকে খুব পছন্দ করত। তোর মা আম খেতেও খুব পছন্দ করত। আমাদের বাড়িতে একটা বড় আম গাছ ছিল। তোর মা আম গাছটার অনেক যত্ন করত। একদিন তোর মা গাছ থেকে অনেক আম পেড়েছিল। আম দেখে তোর মা অনেক খুশি ছিল, আর আমি তোকে নিয়ে বসেছিলাম। তোর মা খুশি মনে উঠোনে বসে আম খাচ্ছিল, আর হঠাৎ করে তোর মা আম খেতে খেতে উঠোনে পড়ে যায়, আর ছটফট করতে করতে তোর মায়ের সেখানেই মৃত্যু হয়। তোর মায়ের মৃত্যুর পর আমাদের সংসারের সুখ সমৃদ্ধি সব চলে যায় রে। তোর মা যে আমার ঘরের লক্ষ্মী ছিল। আম খেয়ে তোর মায়ের মৃত্যু হওয়ার কারণে তখন থেকে আমি আম অপছন্দ করি। তুমি ভুল বলছো ঠাকুমা, আম খাওয়ার জন্য তোমার বৌমার মৃত্যু হয়নি। তোমার বৌমার মৃত্যু হয়েছে এক বিষাক্ত পোকার কারণে। এ কি, তুই এসব কি বলছিস? কে তুই? হ্যাঁ। মিনতি একথা বলতেই পদ্মিনী এক সুন্দরী পরীতে পরিণত হয়। আমি সব জানি, কেননা আমি হলাম আমকন্যা। তুমি এতদিন ভুল ধারণা নিয়েছিলে, তাই আমি তোমার ভুল ধারণা ভাঙানোর জন্য বদ্দিনী শেষে দিঘিকে আমের চারা দিয়েছিলাম। সেদিন তোমার বৌমা যখন আম খাচ্ছিল, তখন সেখানে এক বিষাক্ত পোকা আসে, আর পোকার কামড়েই তোমার বৌমার মৃত্যু ঘটে। আমার আমের চারা এ গ্রামের সকলের বাড়িতে ছিল, কেবল তোমার বাড়িতেই ছিল না। আমি আমকন্যা হয়ে এটা কি করে মেনে নিতাম বলো? তাই তোমার ভুল ধারণা ভাঙানোর জন্যই আমি এখানে এসেছিলাম। তবে এতদিন আমি ভুল ধারণা নিয়েছিলাম আমি আর আমকে অপছন্দ করব না। এরপর থেকে আমি আমার বাড়ির উঠোনে আমের চারা রোপণ করব। দিদি ভাই, এখন থেকে তুই আম খাবি, আমি আর তোকে আম খেতে বারণ করব না। এসব শুনে আমকন্যা অনেক খুশি হয়, আর জাদু দিয়ে সেখানে কিছু আমের চারা আনে। দেখি, এই চারাগুলো তোমার, তুমি এই চারাগুলো রোপণ করো। আর এই নাও, এই আম, এটা হলো সোনার আম, এটা হলো তোমার উপহার। এরপর আমকন্যা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর মিনতি আর দিঘি খুশি মনে তাদের বাড়ির উঠোনে আমের চারাগুলো রোপণ করে। হ্যাঁ গো মিনতি পিসি, তুমি সেই কবে আমার কাছ থেকে টাকা নিয়ে এসেছো, তা কি তোমার খেয়াল আছে বলো তো? তুমি আর কবে আমাকে টাকাগুলো দেবে শুনি? বাপু, তোমার মেসোমশাইয়ের চিকিৎসার জন্য নিয়েছিলাম, টাকা খরচ করিয়ে চিকিৎসা করালাম, কিন্তু তোমার মেসোমশাই তো আর বাঁচলই না। তার উপর আমি তো আবার বুড়ো মানুষ, নিচের ঘরের কাজকর্মই ঠিক মতো করতে পারি না। আবার কাজকর্ম করে তোমার টাকা শোধ করব কি করে বলো তো? আমি ঠিক জানতাম তুমি এমন কিছু একটাই বলবে, আর তাই তো আমি দলিল সঙ্গে করে নিয়ে এসেছি। এবার দাও দাও টিপসই, আর এই বাড়ি ছেড়ে দাও। বাবা, দয়া করে তুমি এমন জুলুম করো না বাবা। এই বুড়ো বয়সে বাড়ি ছাড়লে তো আমাকে রাস্তায় কি রাত কাটাতে হবে। দয়া করে তুমি এমনটা করো না। সে যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু আমি তো আর দাতা নই যে এমনি এমনি এতগুলো টাকা তোমাকে ছেড়ে দেবো। তাই কথা না বাড়িয়ে দ্রুত টিপসইটা দিয়ে দাও তো। বিনোদের কথায় বাধ্য হয়ে মিনতি টিপসই দিয়ে দেয়, আর এসব দৃশ্য দূর থেকে চার বোন অদ্রিজা, বীণা, মিতা ও পূজা দেখতে পায়। চার কন্যা অনাথ ছিল, বাবা মাকে হারিয়েছে অনেক বছর আগে। কি গো বর্দি, তুমি হঠাৎ থমকে গেলে কেন? তোমার আবার কি হলো? এই এই মেজদি, সেজদি, বর্দির চোখ থেকে জল গড়াচ্ছে কেন রে? তোমরা সবাই এমন চুপ করে আছো কেন? বলো না, বলো না আমাকে কি হয়েছে? দিনেশ কাকুর জুলুম দেখছিলাম, আর এই জুলুম দেখলে যে আমার চোখে জল চলে আসে। দিদি, এটা কি আর নতুন কোনো ব্যাপার নাকি? দিনেশ কাকু তো সব সময় এমন জোর জুলুম করে, আর এভাবে মানুষের সম্পদ দখল করে। হ্যাঁ, আর দিনেশ কাকুর এমন জোর জুলুমের জন্যই তো আজ আমাদের এমন অবস্থা। তুমি আবার কিসব বলছো গো বর্দি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া কি এমন অতীত তোমার মনে পড়লো, সেটা তুমি আমাকে বলো দেখি। শুনবি শুনবি সেই নির্মম অতীতের কথা,
তবে শোন, আজ থেকে 10 বছর আগের কথা। তুই তখন 2 বছরের শিশু। মা তখন হঠাৎ করেই মারা যায়, আর সেইবার অনাবৃষ্টির কারণে প্রচুর খরা হয়। বাবা, ও বাবা, কাল থেকে না খেয়ে আছি, বড্ড কষ্ট হচ্ছে বাবা। বোনরা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে বাবা। বাবা, ও বাবা, তুমি একটু খাবারের ব্যবস্থা করো না বাবা। আমার এসব কথা শুনে বাবা গম্ভীর মুখে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সন্ধ্যার সময় বাবা চাল ডাল আরো অনেক সবজি নিয়ে বাড়িতে ফিরে আসে, আর আমি তা মনের সুখে রান্না করি। এরপর থেকে আমাদের আর কখনোই না খেয়ে থাকতে হয়নি। কিন্তু কিন্তু হঠাৎই একদিন। হরিশ দাদা, বলছি আর কতদিন? টাকা দেওয়ার ভয়ে তুমি তো দেখছি আমার সামনেই পড়ছো না। কিন্তু আমিও যে নাছোড় বান্দা, আমি তো এমনি এমনি টাকাগুলো ছেড়ে দেব না। তাই আমি দলিল তৈরি করে নিয়ে এসেছি। এবার তুমি একটা টিপসই দিয়ে আমায় উদ্ধার করো দেখি। দিনেশ কাকুর এসব কথা শুনে বাবা বাধ্য হয়ে এক পর্যায়ে টিপসই দিয়ে দেয়, আর তখনই বাবা ধপাস করে মাটিতে পড়ে যায়। আর দিনেশ কাকু সেই দিকে খেয়াল না করে সেখান থেকে চলে যায়। এভাবে সেদিন আমাদের সর্বনাশ হয়েছিল রে। বাবাকে সেদিন হারানোর পর আমি তো ওদেরকে নিয়ে পথে নেমেছিলাম। শয়তান দিনেশ কাকু কিনা আমাদেরও ছাড়েনি। তবে বড়দি, এই দিনেশ কাকুকে সাহায্য করার একটা ব্যবস্থা করতেই হবে। সে তো নিশ্চয়ই, আমি তো এতদিন থেকে মনে প্রাণে সেটাই চেয়ে এসেছি। তবে এখনো যে প্রতিশোধ নেওয়ার সময় হয়নি। যাই হোক, চল চল, দেরি হয়ে যাচ্ছে। জঙ্গলে যাব, কাঠ কাটবো, তবেই না বাজারে যেতে পারবো। এরপর চার কন্যা জঙ্গলের ভেতরে যায়। আর জঙ্গলে পৌঁছতে তারা দেখে এক জাদুকরনী মাটিতে পড়ে ধড়ফড় করে কাঁপছে, আর তার পাশে একটা স্বচ্ছ হাঁড়িতে সুন্দর একটা সোনালী মাছ সাঁতার কাটছে। এ কি, আপনার আপনার কি হয়েছে? আপনি এভাবে কাঁপছেন কেন? এ মা, কি সর্বনাশ! আপনার মুখ দিয়ে এভাবে ফেনাই বা কেন ছড়ছে? কি হলো কি? দয়া করে কথা বলুন, কথা বলুন আপনি। অদ্রিজা এভাবে কথা বললেও জাদুকর্ণীর কথা বলার মতো কোনো শক্তি ছিল না। এরপর জাদুকর্ণীর মুখ থেকে আরো ফেনা পড়তে থাকে, আর ফেনা পড়তে পড়তে এক পর্যায়ে জাদুকর্ণী মারা যায়। আর ঠিক তখনই সোনালী মাছটা কথা বলে ওঠে। যাক বাবা, তবে যাক, লোভী তার পাপে শাস্তি পেয়েছি। আসলে আমি পরীর সোনালী মাছ ছিলাম গো। ওই শয়তান জাদুকর্ণী পরীকে ভৎস করে দিয়ে আমাকে তার দখলে নিতে চেয়েছিল, কারণ আমি যে জাদু শক্তি প্রাপ্ত সোনালী মাছ। আমি যে সোনার মুদ্রা দিতে পারি। তবে এই দুষ্ট জাদুকর্ণী জানতো না যে যদি কেউ আমাকে নিতে চায় তবে আমার পাত্র ছুটি তার মৃত্যু হবে। সে কি গো, এই কাহিনী বুঝি? তবে তো দেখছি তুমি ভারী ভয়ঙ্কর। তা বলছি, তুমি কি আমাদের সাহায্য করতে পারবে একটা লোভীকে ধ্বংস করার জন্য? কেন কেন পারবো না? আমি তো সব করতে পারি। আগে তো আমাকে তোমরা বলো, কি করেছিল ওই লোভী? আর আমি বা তোমাদেরকে কিভাবে সাহায্য করব? লোভীদের শাস্তি দিতে চেয়ে আমার বড্ড ভালো লাগে। দিদি দিদি, এবার তুই বল না সোনালী মাছকে সবটা। এই সোনালী মাছ আমাদের সাহায্য করতে চাইছে, তবে আর দেরি কিসের রে বড়দি, বল, বলে ফেল। এটাই যে উত্তম সময় রে দিদি। এরপর অদ্রিজা সব কথা সেই সোনালী মাছটিকে খুলে বলে, আর সব কথা শুনে সোনালী মাছ ভীষণ রেগে যায়। এরপর চার কন্যা ও মাছ মিলে পরিকল্পনা করতে থাকে, আর তারপরে চার কন্যা মাছটিকে নিয়ে বাড়িতে চলে যায়। এর ঠিক 2 দিন পরেই এই যে দিনেশ কাকু, এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। আসলে কাকু, তুমি তো আমাদের সব সম্পত্তি নিয়ে নিয়েছো, বলো তাহলে এবারে মূল্যবান সম্পত্তিটা আমি তোমায় কেনই বা দেব না বলো? আমার হাতে যে এই সোনালী মাছটা দেখতে পাচ্ছো, এটা একটা জাদুই মাছ গো। আরে আরে, সত্যি কি চার কন্যার মাছটা জাদুই মাছ? তাও আবার দেখছি কেমন সোনালী মাছ। আর এই মাছটাও তো দেখছি মুখ দিয়ে কেমন সোনা বের করছে। না, এই মাছ তো আমার চাই। কে গো কাকু, তুমি অত কি ভাবছো বলো তো? এই মাছটা চাইলেই তুমি কিনতে পারো, তবে আর তোমাকে মুখ ফিরে চাইতে হবে না। এই মাছটা যে রোজ রোজ সোনার মুদ্রা দিয়ে তোমার ধন সম্পদ আরো বাড়িয়ে দেবে। কিনবে তো তুমি এই মাছ? কিনবো না মানে? তোরা শুধু একবার বল, কত টাকা দিলে তোরা এই মাছটা আমাকে দিয়ে দিবি? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ নাকি 5 লাখ? বলতো।
তোমার সব সম্পত্তি দিলে তুমি পেয়ে যাবে আমাদের হাতে থাকা এই সোনালী মাছ। আর কাকু, দলিল আমরা সাথে করেই নিয়ে এসেছি। এবার শুধু তুমি টিপসই দিয়ে এই মাছটা নেবে, বুঝেছো গো? তবে তুমি ভেবো না কাকু, তুমি যা সম্পদ আমাদের দেবে তার চেয়ে বেশি সম্পদ এই সোনালী মাছ তোমাকে দেবে। অদ্রিজার এমন কথা শুনে দিনেশের ভীষণ লোভ হয়, আর দিনেশ খুশি হয়ে দলিলে টিপসই দিয়ে দেয়। আর সে লোভে পড়ে পাত্রটা হাতে নেয়। ঠিক তখনই দিনেশের শরীর কাঁপতে শুরু করে। অমনি অদ্রিজা মাছের পাত্রটা তার হাতে নিয়ে নেয়, আর দিনেশ ধপাস করে মাটিতে পড়ে যায়। আর তার মুখ দিয়ে ফেনা পড়তে পড়তে সে সেখানেই মারা যায়। এভাবেই চার কন্যা তাদের প্রতিশোধ নেয়, আর সোনালী মাছটিও তারা পেয়ে যায়।